সুস্বাস্থ্য দুরন্তমন। শিশুর সুস্বাস্থ্য হলো পরিবারের সুখের অন্যতম শর্ত। সকল পরিবার সুখে থাক, এটাই আমাদের প্রত্যাশা। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুদের মুখে ঘা নিয়ে। সাথে আছেন পেডিয়াট্রিক ডেন্টিস্ট ডাক্তার ইশরাত জেরিন। আপা, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, অনেক শিশুদের কিন্তু মুখে ঘা হয়। এই মুখে ঘাটা কেন হয়? শিশুর মুখের ঘায়ের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম হলো আঘাতজনিত কারণ। সাধারণত দেখা যায় বাচ্চারা কোনো কিছু খাবার সময় গালে বা ঠোঁটে কামড় খাওয়ার সময় কামড় পড়ে, এটা একটা কারণ হতে পারে। আর তাছাড়া অনেকের আঁকা বাঁকা দাঁতে চিকিৎসার জন্য ব্রেসেস লাগানো থাকে, সেটার কারণেও আঘাত পেতে পারে। এছাড়া যদি শিশু গরম কিছু খাবার সময় যদি নরম যে ত্বক, যে জিহ্বা বা গাল, যেটা আমরা বলি যে পুড়ে যাওয়া, বেশি গরম খাবার, সেটার কারণেও হতে পারে। ভাইরাল এবং ব্যাকটেরিয়াল কিছু ডিজিজ কন্ডিশন আছে। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চাদের জ্বর হলো, 3-4 দিন জ্বরের পরে ভাইরাল ফিভারের পরে মুখে ঘা হচ্ছে। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির কারণেও বাচ্চার মুখে ঘা হয়। তার মধ্যে অন্যতম হলো ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন B12 আছে, ফলিক অ্যাসিড আছে তার মধ্যে, আয়রন ডেফিসিয়েন্সির কারণেও হয়ে থাকে। এছাড়াও বলবো যে আরও আমরা হয়তো অনেক সময় খেয়াল করি না, বুঝি না, যখন স্ট্রেস বা অ্যাংজাইটি, বাচ্চা যখন কোনো কারণে মেন্টালি ডিপ্রেশনে থাকে, তারও প্রতিফলন হিসেবে আমরা দেখি যে অনেক সময় বাচ্চাদের মুখে ঘা হয়। আপা, ছোট শিশুরা তো অনেক সময় কথা বলতে পারে না বা বুঝাতে পারে না যে মুখে ঘা হয়েছে। সেক্ষেত্রে আসলে বাসায় মা বাবা হিসেবে আমরা কি কি লক্ষণ দেখলে বুঝবো যে সন্তানের মুখে ঘা হয়েছে? আসলে মুখে ঘা প্রথমেই যেটা আমরা নোটিস করি যে বাচ্চাদের ক্ষেত্রে, যে বাচ্চা খেতে চায় না। তো আমাদের আসলে বাবা মার স্পেশালি আমি বলবো যে খেয়াল রাখা উচিত ঘা আসলে আমাদের কোথায় হয় সেই জায়গাগুলো জানা। যেমন মুখের কিন্তু যেই নরম যে ত্বকগুলো আছে, ঠোঁটের নিচে বা গালে, মাড়িতে, জিহ্বায়, এই জায়গাগুলোতে ঘা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে মায়ের উচিত যখন বাচ্চা কোনো কিছু খেতে চাচ্ছে না বা অনবরত কান্না করছে, খাবার দেখলে সে কাঁদছে বা ভয় পাচ্ছে, খাবার মুখে দিলে নিতে চাচ্ছে না, মুখের ঘাটা দেখতে কেমন হবে, এটা আসলে অনেকেই হয়তো বুঝতে পারে না। তো আমরা বলবো সাধারণত নর্মালি যে ঘাগুলো হচ্ছে সেগুলো দেখা যায় যে একটা লাল ক্ষত থাকে, যার মাঝখানটা সাদা থাকে বা হলুদাভ রং থাকে, চারপাশটা সাদা থাকে। আরেকটা জিনিস আমরা নোটিস হতে পারে যে লালা মুখ দিয়ে দেখা যাচ্ছে যে সে ব্যথার কারণে বা সে ডিসকমফোর্টের কারণে হয়তো সে মুখ হাঁ করে রাখছে, মুখ দিয়ে লালা পড়ছে। সেক্ষেত্রে মাকে এই জিনিসগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। আপা, বাসায় কি এই মুখে ঘায়ের কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়া উচিত? মানে মুখে ঘা আসলে এটা এমন একটা অসুখ যেটা আমরা খুব কমন, সবারই দেখা যায় কম বেশি বাচ্চাদের হচ্ছে। আবার মুখে ঘায়ের ক্ষেত্রে একটু আশ্বস্ত করা যেতে পারে এই কারণে, যদি সেটা শুধুমাত্র আঘাতজনিত কারণে হয়ে থাকে, তাহলে দেখা যায় যে এটা খুব অল্প সময়ের মধ্যেই ধরে নিয়ে মানে আমাদের একটা ইয়েতে দেখা যায় যে 7 দিনের মধ্যে এটা আস্তে আস্তে নিজেই ভালো হয়ে যায়। তো এই 7টা দিন আসলে আমরা বলছি 7 দিনে ভালো হয়ে যাবে, কিন্তু বাচ্চার জন্য কিন্তু এই 7টা দিন খুবই কষ্টের, কারণ এই মুখের ঘাটা প্রচণ্ড ব্যথা। বাচ্চা বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না, সেজন্য হয়তো সে কাঁদে। কিন্তু সেই জন্য আমরা বলবো যে আমরা যতটা সম্ভব আমরা চেষ্টা করব যে তার এই যে ব্যথার যেই কষ্টটা, সেটাকে কিভাবে আমরা কমিয়ে আনতে পারি। তো সেই ক্ষেত্রে ঘরোয়াভাবে যদি বলা যায়, হালকা গরম পানি, আধা কাপ গরম পানিতে 1 চামচের মতো লবণ মিশিয়ে সেটা দিয়ে বাচ্চাকে, যদি বাচ্চা কুলি করতে পারে, যদি বয়সটা সেরকম হয় তাহলে সেক্ষেত্রে কুলি করাতে পারি, কারণ লবণ একটা খুব ভালো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আর বাচ্চা যদি আরও বেশি ছোট হয়ে থাকে যে সে কুলি করতে পারবে না বা মুখে নিয়ে রাখার সেই আমি তাকে যে বলবো সেটা সে বুঝতে পারবে না, সেক্ষেত্রে ঘরোয়াভাবে আমরা মধু একটা ভালো উপকরণ, কারণ মধুর মধ্যেও সেই অ্যান্টিসেপটিক
যেই মধু একটা খুব ভালো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। যে জায়গাটাতে ঘা সেই জায়গাতে যদি দিনে 3 থেকে 4 বার লাগিয়ে দেওয়া হয়, দেখা যায় যে তার ব্যথাটা অনেকটাই প্রশমিত হয় এবং খুব তাড়াতাড়ি ঘাটা ভালো হয়ে আসে। তো এই জন্য বলবো যে ঘরোয়াভাবে এটা সাময়িক ব্যথা কমানোর জন্য ইউজ করা যেতে পারে, তবে একদম চিকিৎসার জন্য বা জিনিসটা কনফার্ম হওয়ার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আপা, আপনি বলছিলেন যে বিভিন্ন কারণে মুখে ঘা হতে পারে, আঘাত থেকে হতে পারে, ভাইরাসজনিত কারণে হতে পারে। তাহলে আমরা কিভাবে আলাদা করব যে কোনটা আঘাত থেকে হয়েছে আর কোনটা ভাইরাসজনিত কারণ? মুখের ঘা আঘাতজনিত অথবা ভাইরাসজনিত দু কারণেই হতে পারে। তো সেটা বোঝার উপায় হচ্ছে ঘাটার দেখতে কেমন, তার অ্যাপিয়ারেন্সটা দেখে আসলে বোঝা যায়। আঘাতজনিত কারণে যে মুখে ঘাটা হবে সেটা দেখতে গোলাকৃতি হয়ে থাকে এবং তার মাঝের জায়গাটুকু হলুদ বা সাদা থাকে এবং চারপাশটা লাল থাকে। আর ভাইরাসজনিত কারণে যে ঘাটা হয়ে থাকে সেটা আমরা বলি যে সাধারণত হার্পিটিক ভাইরাসের কারণেই হয়ে থাকে, হার্পিটিক জিঞ্জিভাল স্টোমাটাইটিস আমরা বলে থাকি। সেক্ষেত্রে দেখা যায় যে ঘাটা শুরুতে প্রাথমিক যখন শুরু হয় তখন একটা ব্লিস্টার ফর্ম হয়, একটা ফোস্কার মতো হয় মুখের মধ্যে। হ্যাঁ, তো সেই ফোস্কাটা দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই ফোস্কাটা ফেটে যায়। যখন ফেটে যাওয়ার পরে সেটা ঘা হয় এবং এই ঘাটা প্রচণ্ড এটাও পেইনফুল হয়। এই ক্ষেত্রেও আমরা দেখা যায় যে যেহেতু ফোস্কা থেকে ফেটে যাওয়ার পরে ঘা হচ্ছে এবং সাথে অ্যাসোসিয়েটেড দেখা যায় যে ভাইরাসজনিত কারণ হলে বাচ্চার জ্বরও থাকে। দুটার ক্ষেত্রে ট্রিটমেন্ট আলাদা হবে। তো ভাইরাসজনিত কারণে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তো আমাদেরকে কমপক্ষে 7 থেকে 10 দিন লাগবে এটা পুরোপুরি সুস্থ হতে। এবং আমরা এক্ষেত্রে যা করি এই যে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ সাধারণত প্রেসক্রাইব করে থাকি এবং মুখের যেই ওরাল হাইজিন সেটা হচ্ছে মেনটেন করতে হবে। এক্ষেত্রে বারবার করে বলা হয়, সেটা আঘাতজনিত কারণেই হোক বা ভাইরাসজনিত কারণেই হোক। সেক্ষেত্রে বাচ্চাদের সবচেয়ে ভালো হচ্ছে লবণ গরম পানি দিয়ে দিনে কয়েকবার কুলি করানো। যদি সম্ভব হয় বাচ্চা যদি কুলি করতে পারে বা বাচ্চা যদি সেরকম মেন্টাল ম্যাচিউরিটি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মাউথওয়াশ দিয়েও কুলি করতে বলি। আবার কোনো ক্ষেত্রে যদি মনে করি যেখানে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাওয়ার চান্স আছে সেক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগতে পারে। তো এটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে, প্রত্যেকটা পেশেন্টই আলাদা, প্রত্যেকটা সিনারিও আসলে আলাদা। তো আমাদের হচ্ছে যে মুখে ঘা লক্ষণ দেখলে পাশাপাশি যদি বাচ্চার জ্বর থাকে সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আসলে তাকে ওষুধ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপা, আপনি বলছিলেন যে অনেক সময় যদি ভাইরাসজনিত কারণে মুখে ঘা হয়ে থাকে সেক্ষেত্রে সাথে অন্যান্য সিমটম বা জ্বর থাকতে পারে। তো আমাদের দেশে কিন্তু আসলে এই চর্চাটা দেখা যায় যে সন্তানদের যদি আসলে জ্বর আসে সেক্ষেত্রে আমরা মা বাবারা অনেক সময় নিজেরাই অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলি বা আশেপাশের কারো কথায় প্রভাবিত হয়ে দিয়ে দেই। তো আপনি বলছিলেন যে প্রথমে অ্যান্টিভাইরাল, পরবর্তীতে প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক, এই বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে বলবো যে খুবই একটা অপচিকিৎসা। জ্বর হচ্ছে যে কোনো অসুখের একটা প্রাথমিক লক্ষণ। তো কাজে জ্বর হলেই যে অ্যান্টিবায়োটিক দিতে হবে আসলে আমরা বেশিরভাগ মানুষই আসলে আমরা জানি না। অ্যান্টিবায়োটিক কাজ করে কিন্তু শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, আর ভাইরাল বা ফাঙ্গাল ডিজিজের জন্য কিন্তু আমরা অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল ড্রাগস দিয়ে থাকি। তো যার কারণে আমরা বলি যে যখন যে কোনো জ্বর হয় অন্তত 1 বা 2 দিন আগে দেখতে হবে যেটা কি ঠান্ডার কারণে ইনফ্লুয়েঞ্জার ঠান্ডা হলো কিনা। যদি সেটা না কমে তাও যদি হাই টেম্পারেচার থাকে সেক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট করি, কনফার্ম হোম ডায়াগনোসিস করে দেন আমরা ড্রাগ চুজ করব। আপা, আপনি বলছিলেন যে মুখে ঘা যদি হয় সেক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা না করলে সেখান থেকে পরবর্তীতে আরও জটিলতা হতে পারে। কি কি জটিলতা হতে পারে? মুখের ঘায়ে দেখা যাচ্ছে, আমি তো বলেছি যে মুখের ঘাটা আসলে এমন একটা অসুখ, যদি সেটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে না হয়ে থাকে আঘাতজনিত, সেটা আমাদের 7 দিন সময় লাগে হিলিং হতে। কিন্তু যদি সেখানে বা ভাইরাসের কারণে যে ইনফেকশন যদি সেখানে যদি মুখটা যদি আমরা বলেছি যে বারবার করে জোর দিতে বলছি লবণ গরম পানি দিয়ে কুলি করে মুখটাকে ক্লিন রাখার জন্য, ওরাল হাইজিনটা ইমপ্রুভ করার জন্য, আদারওয়াইজ সেখানে না আমাদের মুখের মধ্যে সবচেয়ে বেশি আসলে ব্যাকটেরিয়া থাকে।
যেহেতু ওটা আলসার হয়ে গেছে, ওখানে কিন্তু আমার সেল ব্রেকডাউন হয়েছে। এটা কিন্তু আমার বলতে গেলে ওরাল এনভায়রনমেন্টের যে ব্যাকটেরিয়ার সাথে কিন্তু আমার ওপেন হয়ে আছে। ব্যাকটেরিয়া খুব ইজিলি আরও ডিপার টিস্যুতে চলে যেতে পারে। তখন দেখা যেতে পারে যে ইনফেকশনটা আরও বড় আকারে, যেটা আলসারেশন ছিল অল্প চিকিৎসায় ভালো হয়ে যেত, সেটা দেখা যাবে যে তখন আরও বড় আকারে মুখের মধ্যে আরও বড় হতে পারে, বড় আকারে প্রকাশ পাবে। আপা, আপনি আঘাতের কারণে বা ভাইরাসজনিত কারণে মুখে ঘা হয় এ বিষয়ে বললেন। অনেক সময় ব্রেসেসের কারণে বা দাঁতের শার্পনেসের কারণে আঘাত হয়ে থাকে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। আঘাতজনিত কারণে মুখে ঘা হয়ে থাকে সেটা আমি আগেও বলেছিলাম। আঘাত আসলে মুখে ব্রেসেস যারা ইউজ করে আঁকাবাঁকা বা উঁচু নিচু দাঁতের চিকিৎসার জন্য, সেই ক্ষেত্রে আঘাতের কারণে সেই জায়গা দেখা যায় যে পরবর্তীতে ঘা হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় ক্যারিস হয়ে আছে, দাঁতটার একটা কর্নার ভেঙে গেছে, তো দেখা যায় শার্প হয়ে যায়, দাঁতে কোনো পার্ট দেখা যায় খুব শার্প হয়ে যায়। যেই জায়গাগুলো দাঁতের শার্প হয়ে আছে সেখানে জিভের সাথে ঘষা লাগার কারণে সেখানে একটা ক্ষত তৈরি হয়। আসলে সেই ক্ষত থেকেই এটা আস্তে আস্তে ঘায়ে পরিণত হয়। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেই জায়গাটাতে পার্টিকুলারলি যেই জায়গার সাথে জিভের ঘষা লাগছে বা যেই ঘষা লাগার কারণে যেই ক্ষতটা হচ্ছে, সেটাকে আগে কজটাকে রিমুভ করতে হবে। সেই জায়গাটুকুকে আসলে এই জন্যও আমাদের বলতে হবে যে আসলে এটাও বাসায় বসে সম্ভব না, এই ক্ষেত্রেও আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং যে শার্পেন যে জায়গাটুকু, সেই জায়গাটাকে অবশ্যই স্মুথ করে দিতে হবে। আপা, সন্তানরা যখন মুখে ঘা হয় তখন তো একদমই খেতে চায় না, খুবই কষ্ট পায়। তো সেক্ষেত্রে আসলে তাদেরকে তো না খাইয়ে রাখা যাবে না। তো মা বাবা হিসেবে আমরা কিভাবে এই সমস্যাটা মোকাবেলা করব, কি খাওয়াবো? আসলে মুখের ঘাটা খুবই একটা কষ্টদায়ক অবস্থা, মানে যার হয় সেই এটা ফিল করে। তো এই সময় বাচ্চা খেতে চাবে না, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের একটু কনশাস হতে হবে এই ক্ষেত্রে, যে আমরা খেয়াল রাখবো খাদ্য তালিকায় সেই খাবারগুলো যেন একটু নরম হয়, মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, ঝাল, টক, হ্যাঁ, এই খাবারগুলো তাকে ওই সময় দেওয়া যাবে না, কারণ এগুলি দেখা যায় যে ব্যথাটাকে আরও বাড়িয়ে দেয়। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে বাচ্চাকে যেহেতু খেতে চায় না, বাচ্চা দেখা যায় ডিহাইড্রেটেড হয়ে যায়, বা মুখের এই হিলিংটা হওয়ার জন্য মুখটা আসলে বাচ্চাকে এই সময় বেশি বেশি করে পানি খাওয়াতে হবে। ভাইরাসের কারণে যদি হয়ে থাকে ঘা, সেক্ষেত্রে তো অবশ্যই পানির কোনো অল্টারনেটিভ নাই। পানি জাতীয় জিনিস, শরবত বা এক কথা মানে ফ্লুইডটা তাকে পর্যাপ্ত পরিমাণে সে সময় দিতে হবে, সুষম খাবার দিতে হবে, কারণ ভিটামিন ডেফিসিয়েন্সির কারণেও অনেক সময় দেখা যাচ্ছে মুখে ঘা হচ্ছে। তো আমরা চেষ্টা করব সেই সময় ভিটামিন সমৃদ্ধ যেমন খাবারগুলো যেগুলোতে বেশি আছে, দুধ, ডিম, হ্যাঁ, এই খাবারগুলো দিতে হবে, লিকুইড দিতে হবে, একটু ঠান্ডা করে দিতে হবে, যেন এক কথায় যে ঘায়ের জায়গাটা যেন সেটাকে আবার খাবারটা যেন সেই ব্যথাটাকে আরও বাড়িয়ে না দেয়। সেই জন্য আমাদের লিকুইডের প্রতি বেশি জোর দিতে হবে এবং ঝাল, মশলা জাতীয়, টক জাতীয় এই খাবারগুলোকে এই সময়টাতে অ্যাভয়েড করতে হবে। এবং শক্ত খাবারও না, কারণ শক্ত খাবারও দেখা যাচ্ছে যে বাচ্চা খাচ্ছে, সেই জায়গাতে সেই আঘাত পাচ্ছে মুখে দরকার, তখন দেখা যাচ্ছে সে আবার খাবারটা নিতে অনীহা মুখে প্রকাশ করছে। তো সেই জন্য আমরা চেষ্টা করব একটু নরম খাবারের দিকেই আমরা বলবো, সাজেস্ট করব সেই সময় খেয়াল রাখার জন্য। আপা, ভিটামিনের কথা বলছিলেন, সেক্ষেত্রে আসলে কি আমরা আগে থেকে সন্তানদের কোনো ভিটামিন দেব, বা কি কি ভিটামিনের অভাবে এই সমস্যাটা হয়ে থাকতে পারে? ভিটামিনের ডেফিসিয়েন্সি তো অবশ্যই মুখে ঘা হয়। সাধারণত দেখা যায় যে ভিটামিন বি কমপ্লেক্স যেগুলোতে আছে, ভিটামিন রিবোফ্লাভিন আমরা বলি, বা ফলিক অ্যাসিড, পেন্টাথেনিক অ্যাসিড আছে, B5, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আয়রনের ডেফিসিয়েন্সিতেও বাচ্চাদের মুখে ঘা হয়। তো এই জিঙ্ক, তো সব মানে বাচ্চার খাবারটা যদি ব্যালেন্সড না হয়, ভিটামিনের ঘাটতি যদি একটা লং টাইম যদি ভিটামিনের ঘাটতি থাকে, তার প্রকাশ হয় মুখে ঘা দিয়ে। বাচ্চা খাচ্ছে কিন্তু সেই খাবারের মধ্যে ব্যালেন্স যে ডায়েট, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, হ্যাঁ, ওয়াটার, এই কম্বিনেশনটা মেনটেন করা হয় না বা পসিবল হয় না, অনেক সময় খায় না আসলে বাচ্চারা বলি আমরা। কিন্তু এইটার দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে। স্পেশালি ভিটামিন বি কমপ্লেক্স এবং আয়রনের প্রতি যেহেতু আমরা জোর দিচ্ছি, ঘায়ের সাথে যেটা একদম ডিরেক্টলি রিলেটেড, সেজন্য আমরা বলবো যে ভিটামিন বি আমরা বেশি বেশি পাচ্ছি দুধ, ডিম, মাংস, হ্যাঁ, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে। সেজন্য আমরা বলবো যে বাচ্চাকে এই খাবারগুলো একটু বেশি বেশি করে খাওয়াতে। তাছাড়া এই খাবারগুলো যে শুধু মুখের ঘা প্রতিরোধ করবে তা কিন্তু না, বাচ্চার
বডির যে বলবো যে গ্রোথের জন্য, মেন্টাল এবং ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট আছে তার জন্যও কিন্তু দুধ, ডিম, এই জন্য দুধকে আদর্শ খাবার বলা হয় আসলে। এইসব খাবারের প্রতি এই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে এই খাবারগুলো বাচ্চাকে দিতে হবে, বা এটা নিশ্চিত অবশ্যই করতে হবে যে বাচ্চা প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারে সে এই ধরনের খাবারগুলো তার খাবারের মধ্যে যাচ্ছে, খাবারের মেনুতে থাকছে। আপা, আমরা তো আলোচনা করলাম যে মুখে ঘা হলে এরপরে আমরা কি করব। তো মুখে ঘাটা যাতে শুরু থেকেই না হয় বা কম হয়, সেক্ষেত্রে আসলে আমরা পরিবার থেকে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি? পরিবার থেকে যেটা বলছিলাম যে আসলে সাধারণত আমরা যারা মানে বড়দের সিচুয়েশন আসলে ডিফারেন্ট, বাচ্চাদের মানে শিশুদের সিচুয়েশন আবার ডিফারেন্ট, এনভায়রনমেন্ট আর ডিফারেন্ট। আমি আমার নিজের পার্সোনাল লাইফ থেকে দেখেছি যে বাচ্চা খেলছে, হাঁটছে, সে সাথে একটা খেলনা নিয়েছে, সেই খেলনাটা সে মুখে দিয়ে রাখছে। তো এটা একটা আসলে মুখে ঘায়ের একটা কারণ হচ্ছে সে একটা হার্ড অবজেক্ট যখন মুখে কামড় দিচ্ছে, দেখা যাচ্ছে সে কোথাও না কোথাও আঘাত, সেটা হয়তো সে ফিল করলো না কিন্তু এক জায়গায় কেটে গেল, কিংবা সেখান থেকে কোনো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস তার মুখে যাচ্ছে, কন্টিনিউয়াস যাচ্ছে। বাবা মাকে বা যে বাচ্চাটার দায়িত্বে আছে তার খেয়াল রাখতে হবে যেন বাচ্চা সব জিনিস সব সময় মুখে না দেয়। হ্যাঁ, এই ব্যাপারে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। বাচ্চার যেহেতু বলছি যে মুখে ঘায়ের আরেকটা কারণ ভিটামিন ডেফিসিয়েন্সি, কাজে বাচ্চার খাবারের দিকে নজর দিতে হবে। বাচ্চাকে যে আমরা এখন ব্যাকটেরিয়া, ভাইরাস যে কারণগুলোতে হচ্ছে সেগুলোর ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে বাচ্চা যেন কোনোভাবে ইনফেকশনে, কন্টামিনেশনে না হয়। আরেকটা কারণ আসলে আমরা বলতে পারি যে যেই বাচ্চারা স্ট্রেসফুল থাকে বা মেন্টালি আপসেট থাকে সেই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু মুখের ঘায়ের একটা প্রবণতা দেখা যায়, কারণ সেটার সাথে আসলে আমাদের হরমোনাল এক ধরনের বডিতে যে সিক্রেশন হয় সেটারও একটা রিলেশন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যেন বাচ্চা যেন বাসার এনভায়রনমেন্টটা, বাচ্চা যখন বড় হয় সেই বাসার পরিবেশটা যেন অবশ্যই ফেভারেবল হয়, সে যেন হাসি খুশি থাকে। তো সব কিছু যদি আমি মেনটেন করা সম্ভব হয় তখন দেখা যাবে অটোমেটিক্যালি অসুখগুলো কম হচ্ছে, বা মুখে ঘা তো এটা একটা সিমটম। এরকম অনেক কিছুই আমরা মানে অ্যাভয়েড করতে পারবো এগুলো যদি মেনটেন করতে পারি। আপা, আপনার সাথে কথা বলে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আমাদের মা বাবার উদ্দেশ্যে আপনি যদি আরও কিছু যুক্ত করতে চান। মা বাবার উদ্দেশ্যে আমি বলবো যে বাচ্চাদের মুখের ঘা এটা মানে অবহেলা করা অবশ্যই যাবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, রেগুলার ব্রাশিং, খাবার পরে কুলি করা, এই জিনিসগুলোর প্রতি বাবা মাকে অবশ্যই জোর দিতে হবে। তাহলে মুখ যখন পরিষ্কার থাকবে সেখানে আসলে কোনো কিছুরই আক্রমণ হবে না, এটা মাথায় রাখতে হবে। মুখে ঘা নিয়ে হলো আমরা ওয়েট করছি ভালো হয়ে যাবে, সেটা না করে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একজন ডক্টরের শরণাপন্ন হবেন, ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন। তাহলে আসলে আমাদের ভুল চিকিৎসা বা অপচিকিৎসা হওয়ার সম্ভাবনাটা আর একদমই থাকবে না। আপা, আমি নিশ্চিত যে আপনি আমাদের সাথে আজকে যে তথ্যগুলো শেয়ার করেছেন সেগুলো মনে রাখতে পারলে আমাদের অনেক কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দুরন্ত পরিবারের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম শিশুদের মুখে ঘা নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।